গুড ইভিনিং প্রত্যেককে আমার ক্লাসে আজকের প্রথম দিন। আমি আজকের মূলত যে ক্লাসটা নিয়ে এসেছি, আমাদের প্রাইমারি টেটের কথা মাথায় রেখে ইভিএস এর গ্লোবাল ওয়ার্মিং এবং তার সারাউন্ডিংস কিছু টপিক নিয়ে আজকে তোমাদের সঙ্গে পড়াবো। তো চলো ক্লাসে আজকে যে টপিকটা পড়াবো একদম পড়া। আচ্ছা, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ? ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ যারা লাইভে আছে? ফুল স্ক্রিন দেখা যাচ্ছে তো? ঠিক আছে। তো আজকে স্যার ফার্স্ট পড়াতে গিয়ে যে পার্টটায় আসবো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এই কথাটির সঙ্গে আমরা দৈনন্দিনভাবে খুবই পরিচিত হয়ে গেছি। কেন কি না? না, আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীতে দিন দিন ধরে উষ্ণতা স্যার বৃদ্ধি পাচ্ছে, বই কমছে না। কেন বৃদ্ধি পাচ্ছে? এর জন্য বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে মূল কারণ হিসেবে আমাদের নিজেদেরকে দায়ী করতে হয়। এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সারা পৃথিবী জুড়ে, বইতে বিভিন্ন সংজ্ঞা রয়েছে, আমি এক কথায় বললে সারা পৃথিবী জুড়ে উষ্ণতা বৃদ্ধির ঘটনা হলো গ্লোবাল ওয়ার্মিং। তো এই গ্লোবাল ওয়ার্মিং এ সব থেকে বেশি দায়ী বলে অভিহিত করা হয় যে গ্যাসকে, তা হলো আমাদের কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হলো আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সব থেকে বেশি পরিমাণ দায়ী। এছাড়াও অন্যান্য যে গ্যাসগুলো আছে, তো সেগুলোর নামও আমাকে জানতে হয় স্যার। কি গো? তাহলে এক এক করে জানি। তো সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড সঙ্গে রয়েছে মিথেন, কার্বন ডাই অক্সাইড সঙ্গে রয়েছে মিথেন এবং ক্লোরোফ্লোরোকার্বন। যে জায়গায় হাতের অক্ষর বুঝতে অসুবিধা হবে বলবে, কারণ আমি লিখে লিখে পড়াচ্ছি। ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। এছাড়া সাথে কে রয়েছে? জলীয় বাষ্প। সাথে রয়েছে জলীয় বাষ্প এবং ওজোন। পরীক্ষায় কি ধরনের কোশ্চেন দিয়ে ফেলে এই সকল জায়গা থেকে? না, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলি কি কি, মূলত কোন কোন গ্যাসগুলো দায়ী আছে, এই ধরনের কোশ্চেন স্যার জিজ্ঞাসা করতে পারে। এখান থেকে আর একটা কোশ্চেন আছে স্যার, তাহলে বলুন তো স্যার কি কোশ্চেন? না স্যার, সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নিক্ষেপ করে কোন দেশ? সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নিক্ষেপ করে, সেটা হলো আমাদের চীন প্রথম। ওকে, চীন দেশ সব থেকে বেশি, তারপরে যদি কেউ হয় সেটা হচ্ছে আমাদের আমেরিকা সেকেন্ড, আর ভারত হচ্ছে তোমার নবম পজিশনে আছে। এতটা যা বললাম স্যার বোঝা গেছে? ওকে। তো এই গ্রিন হাউস গ্যাসগুলি সম্পর্কিত আমাদের সারা বিশ্বে এদের পরিমাণ কমানো বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু সারা পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বলে আমাদের মনে করা হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপগুলো আগে করে আসি, এক দু লাইনে এখান থেকে আমাদের জানতে হবে বিভিন্ন পদক্ষেপগুলো। ফার্স্ট আসবো বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলন এটা কত সালে হয়েছিল? পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়। না স্যার, সালটা যদি আমি বলি 1992 সালে। 1992 সালে কোথায় হয়েছিল? না স্যার, ব্রাজিলের কোন শহরে? না স্যার, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এটা হয়েছিল। এটা কি কারণে হয়েছিল? না, গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য হয়েছিল। গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য এই চুক্তি হয়েছিল। ওকে। তো তারপরে আসি বার্লিন ম্যান্ডেট। বার্লিন ম্যান্ডেট। বার্লিন ম্যান্ডেটটা কি? না, এটা বার্লিনে অবস্থিত। 1995 সালে এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল। কেন স্বাক্ষরিত হয়েছিল?
না জলবায়ু পরিবর্তন রোধের জন্য। কেন? না স্যার জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য এই চুক্তিটা স্যার স্বাক্ষরিত করা হয়েছিল আমাদের। স্যার এবার পরের চুক্তিটা আসছি তাহলে। প্যারিস সমঝোতা। এরপরে আসছি প্যারিস সমঝোতা। না এটা কত সালে হয়েছিল? প্যারিস সমঝোতা হয়েছিল স্যার কত সালে? 2015 সালে এই প্যারিস সমঝোতা হয়েছিল কোথায়? না প্যারিসে হয়েছিল। ওকে। কেন হয়েছিল? না গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য। গ্রিন হাউস গ্যাস এর পরিমাণ কমানোর জন্য। গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ কমানোর জন্য এটি স্বাক্ষর হয়েছিল। তবে এই স্বাক্ষর তো হয়েছিল স্যার, এর টার্গেট বছর কি ধরা হয়েছিল যে আমি এত সালের মধ্যে আমি যতটা পরিমাণ সম্ভব আমি কমিয়ে দেব, টার্গেট বছর নেওয়া হয়েছিল 2020 সালকে টার্গেট করা হয়েছিল। ঠিক আছে না স্যার? এবার আসছি স্যার মন্ট্রিল প্রোটোকল। বিভিন্ন দেখো পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চুক্তি আছে, ওটা যখন পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চুক্তি চ্যাপ্টার যখন পড়ানো হবে তখন পুরোটা পড়ানো হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটুকু লাগবে সেই পার্টগুলো আমাকে করাতে হবে। এবার আসছি স্যার মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল। না স্যার এটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 16ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর 1987 সালে 16ই সেপ্টেম্বর 1987 সালে তোমার স্যার স্বাক্ষর হয়। হ্যাঁ, তবে কার্যকর হয় কত সালে? তা 1 জানুয়ারি 1989 সালে স্যার কার্যকর হয়। ঠিক আছে। না এটা কেন? না পৃথিবী থেকে ক্লোরোফ্লোরো কার্বনের পরিমাণ কমানোর জন্য। এই যে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন এর পরিমাণ কমানোর জন্য কিন্তু আমাদের মন্ট্রিল প্রোটোকল এটি স্বাক্ষর করা হয়েছিল আমাদের। ঠিক আছে স্যার, এতটা বোঝা গেছে? এখান থেকে একটা কোশ্চেন দেয় না স্যার, কি না সিএফসি এর বাণিজ্যিক নাম কি? সিএফসি এর বাণিজ্যিক নাম কি? অনেকে জানবে অনেকে জানবে না, বলে দিই। সিএফসি এর বাণিজ্যিক নাম হলো স্যার ফ্রেয়ন। সিএফসি এর বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন। ঠিক আছে স্যার, এর পরে আসছি ফ্লোরোকার্বন। হ্যাঁ, ফ্লোরোকার্বন। এরপরে আসছি কিয়াটো প্রোটোকল। কিয়াটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল এটা জলবায়ু পরিকাঠামোর ওপর করা হয়, এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। 1987 সালে 1987 সালে জাপানের কিয়োটো শহরে এটা তোমার কার্যকরী হয়। 1987 সালে এটা কার্যকরী হয়। ঠিক আছে। তো এর সদস্য দেশ অনেক সময় জিজ্ঞাসা করে, এর সদস্য দেশ 92টি দেশ। এর সদস্য দেশ 92টি দেশ হলো স্যার এর সদস্য দেশ। তো এটুকু ছিল আমার বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত মোটামুটি ভাবে যেই পাঠগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে সেই পাঠগুলো স্যার আমি তোমাদের করিয়ে দিলাম। ঠিক আছে। তো এরপরে যে পাঠটি আসবো সেটা হলো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কি? না নর্মালি আমাদের স্যার বৃষ্টিপাত হয়। হ্যাঁ বলো। স্ক্রিনশট নেবে, আমি স্ক্রিন শেয়ার করে দেবো যখন ক্লাস শেষ হয়ে যাবে, আমি পুরো ফাইলটাই শেয়ার করে দেবো। ঠিক আছে। হুম। ধরো নর্মালি আমার মেঘ জমেছে। সেটা কি অধঃক্ষেপণ আকারে আমার পড়ছে, মাধ্যাকর্ষণ শক্তি টানে সেটা বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টিতে যদি সাথে আমাদের অ্যাসিড জাতীয় যে যৌগগুলো আছে তো সেগুলো যদি আমার যুক্ত হয়ে যায় সেটা হচ্ছে আমার অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত। তো বৃষ্টির জলের সাথে অ্যাসিডের মান, অ্যাসিডের মাত্রা তুলনামূলক বৃদ্ধি পেলে অ্যাসিডের মাত্রা তুলনামূলক বৃদ্ধি পেলে তাকে কি বলবো? অ্যাসিড বৃষ্টি বলে অভিহিত করব। তো এই অ্যাসিড বৃষ্টিতে
উৎপন্ন অ্যাসিড গুলো কি কি? এই অ্যাসিড বৃষ্টিতে উৎপন্ন অ্যাসিড গুলো কি কি? অনেক সময় আমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়। অ্যাসিড বৃষ্টিতে উৎপন্ন অ্যাসিড মূলত সেটা হলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এটা এর কত পরিমাণ দায়ী? এটা অ্যাসিড বৃষ্টির জন্য দেয় 60 থেকে 70% কিন্তু দায়ী। অনেক সময় পরীক্ষায় এরকমও পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে দেয়। হ্যাঁ বলো। ওই বিষয়ে পেঁয়াজের বিষয়টা আমার ঠিক জানা নেই গো, বুঝলে? আর এই যে সালফিউরিক অ্যাসিডে সালফারটাই থাকে ওই যৌগ। আচ্ছা। হ্যাঁ, মূল যৌগটা কি? মূল যৌগটা তোমার সালফার। তো ও সেটাই জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে এই অ্যাসিড বৃষ্টিতে আমাদের কে থাকে? সালফিউরিক অ্যাসিড। এর কত পরিমাণ দেয়? 60 থেকে 70% দেয়। এছাড়া কে আছে? না নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কত পরিমাণ দেয়? তোমার 30 থেকে 40% কিন্তু নাইট্রিক অ্যাসিড দেয়। ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যাসিড বৃষ্টির তোমার প্রাইমারি পলিউটেন্ট। অ্যাসিড বৃষ্টির প্রাইমারি পলিউটেন্ট। ঠিক আছে? অ্যাসিড বৃষ্টির জন্য প্রাইমারি পলিউটেন্ট কি কি? সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এই দুটোকে তোমাকে কিন্তু চিহ্নিত করে আসতে হবে পরীক্ষায়। ঠিক আছে? এছাড়া বিভিন্ন গ্যাসগুলো কি কি? অ্যাসিড বৃষ্টিতে দায়ী গ্যাস। অ্যাসিড বৃষ্টিতে দায়ী গ্যাসগুলো কি কি? সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। এবং হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, কি কমেন্ট বক্সে কে কিছু বলছো? যদি সেটা মাইক খুলে অন করো, কারণ কমেন্ট বক্স আমি বন্ধ করে রেখেছি, ফুল স্ক্রিন করে রেখেছি তো। আচ্ছা, এই যে অ্যাসিড বৃষ্টি প্রসঙ্গে বলে রাখি, আমাদের স্বাভাবিক বৃষ্টির জলে পিএইচ এর মান কত? স্বাভাবিক বৃষ্টির জলে পরীক্ষা কোশ্চেন আসে, সাধারণ একটা কোশ্চেন। স্বাভাবিক বৃষ্টির জলে পিএইচ ভ্যালুটা কত? এটা তোমার 5.6 কিন্তু স্বাভাবিক বৃষ্টির জলে পিএইচ হয়ে থাকে। কিন্তু সেটা যদি অ্যাসিড বৃষ্টি হয়, তার পিএইচ কত? তার পিএইচ 5.6 বা কোনো জায়গায় 5-এর কম বলে পাবে। হ্যাঁ, অ্যাসিড বৃষ্টিতে পিএইচ হবে 5.6 বা কোনো জায়গায় 5-এর কম বলে পাবে। ঠিক আছে? তো এই পিএইচ স্কেল মূলত আমাদের যদি পিএইচ স্কেলের ভ্যালুটা হচ্ছে 7 হয়, পিএইচ স্কেলের ভ্যালু যদি, হ্যাঁ বলো। পিএইচ ভ্যালু, পিএইচ ভ্যালুর কথা বলছি। অ্যাসিড বৃষ্টিতে পিএইচ ভ্যালুটা কত হলে সেটাকে অ্যাসিড বৃষ্টি হিসাবে ধরবো? 5.6 বা কোনো কোনো বইতে 5-এরও কম পেতে পারো। তো সেটারই কথা আমি বললাম। দেবরূপা বুঝতে পারলে? ঠিক আছে। তো এই পিএইচ ভ্যালু যখন 7 হয় তখন হচ্ছে প্রশম প্রকৃতির। তখন হবে তোমার প্রশম প্রকৃতির হবে। যদি তোমার 7-এর কম হয়, পিএইচ ভ্যালু যদি 7-এর কম হয়, তখন হবে তোমার আম্লিক প্রকৃতির। তখন হবে আম্লিক প্রকৃতির। তখন আম্লিক প্রকৃতি। যদি 7-এর বেশি হয় তখন কি রকম হবে গো? এক একদমই তখন হবে আমার ক্ষারকীয় প্রকৃতির হয়ে যাবে। ঠিক আছে? তো এই অ্যাসিড বৃষ্টি কথাটি কে ব্যবহার করেছিলেন? অ্যাসিড বৃষ্টি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন
রবার্ট অগাস, রবার্ট অগাস 1872 সালে। এই যে পিএইচ, পিএইচ কথাটি প্রথম কে ব্যবহার করেন? 72। পিএইচ কথাটি ব্যবহার করেন সোরেন সেন, ইনি একজন বিদেশি বিজ্ঞানী, ঠিক আছে? তো কোন দেশটা এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না, তো নামটা জেনে রাখো। আচ্ছা, আমাকে বলো তো যে এই যে পিএইচ কথাটা বললাম। ওকে, থ্যাংক ইউ। এই মাইক অফ করো। কে মাইক অন করে রেখেছো? এই যে পিএইচ কথাটা বললাম, এই পিএইচ এর ফুল ফর্ম কি কেউ আমাকে বলতে পারবে? একদম। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচ কথাটি। ওকে। এই যে পিএইচ স্কেলটা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত? না, এটা তোমার কত পর্যন্ত না, 0 থেকে 14 পর্যন্ত। 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেল এর বিস্তার। ঠিক আছে স্যার, এতটা যা ডেটা দিলাম বোঝা গেছে? হ্যাঁ। তো এই অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড বৃষ্টির ফলে, হ্যাঁ, অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের কি কোনো ক্ষতি হয়? হ্যাঁ স্যার, আমাদের ক্ষতি হয়। কি? না, জলজ, হ্যাঁ হ্যাঁ ঠিকই বললে, জলজ এবং স্থলজ দুই প্রকার কিন্তু বাস্তুতন্ত্র, দুই প্রকার বাস্তুতন্ত্র ধ্বংস হয়। আমার স্থলে যে ইকোসিস্টেম আছে, স্থলে যে ইকোসিস্টেম আছে সেও ধ্বংস হয়ে যাচ্ছে। স্থলে কে আছে? উদ্ভিদ আছে, সে ধ্বংস হয়ে যাচ্ছে। স্থলে কে আছে? মানুষ আছে, অন্যান্য প্রাণী আছে, তারা না বিভিন্ন রোগের শিকার হচ্ছে। আবার এই ধরো আমাদের তাজমহল, আমাদের তাজমহল, সেও কিন্তু অ্যাসিড বৃষ্টির এই খপ্পরে পড়েছে। তাজমহল কিন্তু দিন দিন ক্ষয়ে যাচ্ছে। তো এই অ্যাসিড বৃষ্টি কমাতে হলে আমাকে কি করতে হবে? অ্যাসিড বৃষ্টি কমাতে গেলে আমাকে সর্বোপরি জীবাশ্ম জ্বালানি এর ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, অ্যাসিড বৃষ্টি কমানোর উপায়। হ্যাঁ, ওটা স্টোন ক্যান্সার নামে পরিচিত। আর আমার যদি ত্বকে হয় সেটা ত্বক ত্বক ক্যান্সার নামে পরিচিত। ঠিক আছে। এবার আসছি গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট নামে একটা ছোট্ট একটা গল্প বলি। না, আমার এই পৃথিবী কি হচ্ছে, না সূর্য থেকে তরঙ্গ আসে, কি ক্ষুদ্র তরঙ্গ, সূর্য থেকে যে তরঙ্গ আসে ক্ষুদ্র তরঙ্গ আসে, আর ফিরে যায় কি তরঙ্গ, বৃহৎ তরঙ্গ রূপে। ঠিক আছে। সেই পৃথিবীকে ধরো শীত প্রধান অঞ্চলে, যে সকল জায়গায় শীত প্রধান অঞ্চল, ঠিক আছে, তো এই পৃথিবীতে শীত প্রধান অঞ্চলগুলোতে আমাদের সূর্যালোক খুব কম পাওয়া যায়। তখন ওই অঞ্চলে তো কিছু মানুষকে খেতে হবে, কিছু পড়তে হবে, তো সেই অঞ্চলে চাষাবাদের জন্য এরকম একটা কাঁচের ঘর তৈরি করা হয়েছে। ঠিক আছে। যে কাঁচের ঘরে সূর্যালোককে ধরে রাখা হয়, এটা ক্ষুদ্র তরঙ্গ রূপে এলো কিন্তু ফিরে যাচ্ছে বৃহৎ তরঙ্গ রূপে, কিন্তু ফিরে যাবে সেটা হচ্ছে একটু সময়ের নিরিখে ফিরে যাচ্ছে। তো কিছুটা সময় যে থেকে যাচ্ছে, এই থেকে যাওয়ার ফলে কি হচ্ছে না, এই সময় এই যে ঘরটার উষ্ণতা বেড়ে যাচ্ছে। উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে কি, ওই ভেতরে থাকা যে গাছ, তারা কি খাদ্য তৈরি করে ফেলতে পারছে। তো সেটাই কি না গ্রিন হাউস নামে পরিচিত। তেমনই ভাবে আমাদের পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি আছে? পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি আছে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, মিথেন, ক্লোরো ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প প্রভৃতি, এগুলো আমাদের গ্রিন হাউস গ্যাস। এগুলো কি আমাদের
গ্রিন হাউস গ্যাস। তো এই গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের পৃথিবীতে আমরা এত পরিমাণ দূষণ করছি, যেগুলো আমাদের প্রচুর পরিমাণে আছে পৃথিবীতে। তাহলে এই গ্যাসগুলো এত পরিমাণে আছে, তার জন্য কি হচ্ছে, এরা কি কার্বন জাতীয় যৌগ, সবসময় মনে রাখবে যে এরা উষ্ণতা ধরে রেখে দেয়। তাহলে আমাদের সূর্য থেকে যে পরিমাণ তাপ আসছে, কার্বন আছে আমাদের পৃথিবীতে, এ কি করছে, উষ্ণতা ধরে রেখে দিচ্ছে। এবার উষ্ণতা যে ফিরে যাচ্ছিল, সে ফিরে যাওয়ার পরিমাণটা কমে গেল। তার ফলে কি হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন সহ আমার সারা পৃথিবীতে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই যে উষ্ণতা বৃদ্ধির ঘটনা, এটাকেই হচ্ছে সারা পৃথিবীর গ্রিন হাউস ইফেক্ট নামে বলবো। কি গো ভাই, ক্লিয়ার করাতে পারলাম? ওকে। তো এই গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে স্যার, কার্বন ডাই অক্সাইড কতটা দায়ী? দিয়ে দেয় 50% দায়ী। নাইট্রোজেন অক্সাইড 6% দায়ী। মিথেন 20% দায়ী। ক্লোরোফ্লোরোকার্বন 14% দায়ী। তো বাদবাকি অন্যান্য গুলো যা আছে এর সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে? মূলত এইগুলো পার্সেন্টেজ গুলো একটু জেনে রাখবে, যে এগুলো পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে? তো এই গ্রিন হাউস এফেক্ট কথাটি প্রথম কিন্তু গ্রিন হাউস এফেক্ট বলে পরিচিত ছিল না। তাহলে স্যার বলুন তো কি নামে ছিল? না, এটাকে বিজ্ঞানী টার্ক অ্যাটমসফিয়ারিক এফেক্ট বলে অভিহিত করেছিলেন। অ্যাটমসফিয়ারিক এফেক্ট বলতেন। ঠিক আছে? এটা কত না 1974 সাল পর্যন্ত তিনি অ্যাটমসফিয়ারিক এফেক্ট বলে অভিহিত, ট্র্যাকার কয়রেভ, হ্যাঁ, ট্র্যাকার কয়রেভ টার্ক, বিজ্ঞানী টার্ক অ্যাটমসফিয়ারিক এফেক্ট বলে অভিহিত করতেন। কিন্তু কিন্তু বিজ্ঞানী স্মিথ এটাকে 1977 সালে কি বললেন, না এটাকেই বললেন গ্রিন হাউস এফেক্ট। এটাকেই বললেন গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে? আচ্ছা বলো তো, বিশ্ব পরিবেশ দিবস কবে থেকে পালন করা হয়? হ্যাঁ, 5ই জুন থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন হয়। আমার প্রশ্ন হচ্ছে, কত সাল থেকে পালন হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস? 1973, 73 সাল থেকে। 1973। হ্যাঁ, 1973 সাল থেকে পালন হয়ে আসছে এই বিশ্ব পরিবেশ দিবসটি। বোঝাতে পারলাম স্যার এতটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1972 যেটা, সেটা হচ্ছে এই যে পরিবেশ দিবসের উপর একটা সম্মেলন হয়েছিল 1972 সাল। আর 1973 সাল থেকে সেটাকে, ওই 72 সালটাকে স্মরণীয় করার জন্যই 1973 সাল থেকে পালন হয়ে আসছে। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা স্যার, হ্যাঁ ওই স্টকহোম কনফারেন্সটা হয়েছে তারপর। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ওজন। ওজন এটি কোথা থেকে এসছে, না গ্রিক শব্দ, এটি এসছে গ্রিক শব্দ ওজো থেকে। পরীক্ষা কোশ্চেন দেয়, যার অর্থ যার অর্থ গন্ধ। এটা কি গন্ধযুক্ত? আষ্টে গন্ধযুক্ত। আষ্টে গন্ধযুক্ত। এরকম পরীক্ষা কোশ্চেন দেয় যে ওজন কি গন্ধযুক্ত, না মাছের মতো আষ্টে গন্ধযুক্ত। তাহলে ওজোন স্তর আমার বায়ুমণ্ডলে কোথায় লক্ষ্য করা যায়? আমার ওজোন স্তর লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে। কত, না বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে, 20 থেকে 35 কিমি পর্যন্ত উচ্চতায় তোমার লক্ষ্য করা যায়। ঠিক আছে? এবার এখান থেকে একটা ডেটা দেই, হ্যাঁ, এই যে ওজনটা অনেক সময় কিন্তু ট্রপোস্ফিয়ারও লক্ষ্য করা যায়। ওজনটা অনেক সময় ট্রপোস্ফিয়ারেও লক্ষ্য করা যায়। যদি সেটা ট্রপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, সেটাকে বলা হয়
ব্যাড ওজোন লেয়ার, এটাকে বলা হয় ব্যাড ওজোন লেয়ার। যদি স্ট্র্যাটোস্ফিয়ারের লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গুড ওজোন লেয়ার। যদি স্ট্র্যাটোস্ফিয়ারে লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় কি গুড ওজোন লেয়ার। যদি ট্রপোস্ফিয়ারে লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় ব্যাড ওজোন লেয়ার। কারণ যদি এটা ট্রপোস্ফিয়ারে এই ওজোনের প্রাধান্য লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আমাদের গ্যাসীয় যে উপাদানগুলো সব থেকে বেশি ট্রপোস্ফিয়ারে আছে, সেখানে রিয়াকশন কিন্তু বেশি হবে, ক্ষতিকর প্রভাব কিন্তু এখানেই বেশি লক্ষ্য করা যাবে। হলো ক্লিয়ার? এই ওজোন স্তরকে আর কি বলে অভিহিত করা হয়? আমার ওজোন স্তরকে কি বলা হয়? প্রাকৃতিক সৌরপর্দা। প্রাকৃতিক সৌরপর্দা বলে ওজোন স্তরকে আমরা অভিহিত করব। এই যে ওজোন, এই গ্যাসটির আবিষ্কর্তা কে? গ্যাসটির, হ্যাঁ, স্কনবি বা স্কনবি, যেখানে যা ইচ্ছে পেতে পারো, ঠিক আছে, বিজ্ঞানী স্কনবি, ঠিক আছে। তো ওজোন গ্যাস পরিমাপের একক, ওজোন, হ্যাঁ, ওজোন গ্যাস পরিমাপক একক হচ্ছে আমার ডবসন ইউনিটে তোমার প্রকাশ করা হয়। পরিমাপক যন্ত্র, ওজন পরিমাপক যন্ত্র, হ্যাঁ, পরিমাপক যন্ত্র ডবসন ওজন স্পেকট্রোমিটার। ডবসন ওজন স্পেকট্রোমিটার। সিএফসি এর বাণিজ্যিক নাম তাহলে কি বলেছিলাম এক্ষেত্রে? ফ্রেয়ন। সিএফসি এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। ওজন গহ্বর প্রথম কোথায় লক্ষ্য করা যায়? ও- ওজন গহ্বর প্রথম দেখা যায় আন্টার্কটিকাতে। আন্টার্কটিকাতে ওজন গহ্বর প্রথম লক্ষ্য করা যায়। ওজন এই যে ওজন স্তর, ওজন গহ্বরের কথা বললাম, ওজন স্তর কে আবিষ্কার করেন? আচ্ছা, স্তরের কথা বললাম, স্তর আবিষ্কার করেন, গহ্বরটা একটু পরে আসছি। আবিষ্কার করেন 1913 সালে চার্লস ফেব্রি এবং হেনরি বুইসন। চার্লস ফেব্রি ও হেনরি বুইসন। এটা হচ্ছে ওজন স্তর, হ্যাঁ। এবার আসি ওজন গহ্বর, যেটা জেসি ফারম্যান। ওজন গহ্বর আবিষ্কার করেন জেসি ফারম্যান, ঠিক আছে। ওজন স্তর সংরক্ষণের জন্য একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা কি? না, ওজন স্তর সংরক্ষণের জন্য কানাডার মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। ওজন স্তর সংরক্ষণের জন্য চুক্তি, সেটা কি? না, মন্ট্রিল, হাতের অক্ষর বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ স্যার, বলুন। ওকে, মন্ট্রিল প্রোটোকল। এটা 1987 সালে, ঠিক আছে। বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? হ্যাঁ, বিশ্ব ওজন দিবস, এক্ষেত্রে দেখো কিভাবে ওজন স্তর রক্ষা করবে, কি কেন ধ্বংস হয়ে যাচ্ছে, কি বৃত্তান্ত, ওই 10 পাতার গল্প পড়ে আমার কিচ্ছু লাভ হবে না। আমাকে দেখতে হবে যে কম সময়ের মধ্যে যে যে জায়গাগুলো কোশ্চেন আসে, তো সেই জায়গাগুলো আমি শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি। বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর, ঠিক আছে, 16ই সেপ্টেম্বর। আচ্ছা, এবার এর পরের পাঠে আসছি স্যার। আসবো নাকি পরের পাঠে? হ্যাঁ, বলো।
হ্যাঁ বলো। হুম। মন্ট্রিল প্রোটোকল, দাঁড়াও সালটা একটু দেখি। 1987 তো, 16 সেপ্টেম্বর। হুম 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 হুম। ঠিক আছে, এবার আসি জেট বায়ু। জেট বায়ুটা কি? না আমাদের ট্রপোস্ফিয়ারে, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে একটা না আঁকাবাঁকা গতিসম্পন্ন একটা বায়ু সল্পিলাকারে এই ধরনের বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, আঁকাবাঁকা বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে? না আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে একটা বায়ু প্রবাহিত হয়, যাকে কি বলা হয় না জেট বায়ু। ঠিক আছে, যাকে বলা হয় আমার জেট বায়ু বলে অভিহিত করা হয়। এই যে আঁকাবাঁকা তরঙ্গ, এই তরঙ্গটা আঁকাবাঁকার জন্য একে কি বলা হয় না রসবি তরঙ্গ। একে বলা হয় রসবি তরঙ্গ বলে অভিহিত করা হয়। না এটা হঠাৎ কি নাম মনে হলো যেটাকে আমি জেট বায়ু বলে নামকরণ করছি। না তখন আমেরিকার যে যুদ্ধ বিমানগুলো সে জার্মানির দিকে যাচ্ছে বোমা ফেলাবে বলে জার্মানিতে, ঠিক আছে, তখন তাদের যুদ্ধ জাহাজে একটা বায়ু এসে আঘাত করলো, এরকম যুদ্ধ জাহাজটা যাচ্ছে এক প্রকার বায়ু এসে আঘাত করলো, যার জন্য তাদের কি হচ্ছে না ফিরে যেতে বাধ্য করা হয়। তো তবে থেকেই এটিকে জেট বায়ু বলে নামকরণ করা হয়। বিজ্ঞানী বিজ্ঞানী এম বেকন বিজ্ঞানী এম বেকন 1944 সালে 1944 সালে জেট বায়ু জেট বায়ু নামকরণ করেন। 1944 সালে জেট বায়ু নামকরণ করেন। ঠিক আছে, জাস্ট কোশ্চেন আসবে যে কোথায় প্রবাহিত হয়, কে নামকরণ করেন, যা এটুকুই। ঠিক আছে, রশ্মি তরঙ্গ কিসের সঙ্গে সম্পর্কিত? রশ্মি তরঙ্গ আমার জেট বায়ুর সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এর পরের পার্টে আসছি এল নিনো এবং লা নিনা। পরীক্ষা কোশ্চেন আসে এখান থেকে, এক দুটো কোশ্চেন আসছে। ঠিক আছে, তো যেটুকুই আসে বলে দিই। এল নিনো, এল নিনো একটি স্প্যানিশ শব্দ। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ কি না যার অর্থ শিশু খ্রিস্ট। যার অর্থ শিশু খ্রিস্ট কোন সময় প্রবাহিত হয়? প্রবাহের সময় ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে, ঠিক আছে, ডিসেম্বর মাসে প্রতি 2 থেকে 5 বছর অন্তর কিন্তু এটি প্রবাহিত হয়। তাহলে এল নিনো কাকে বলবো? একটু ছবিটা এঁকে নিই। খারাপ আঁকলেও যেটুকু পাচ্ছি মোটামুটি একটু এঁকো। হলো এতটা, প্রত্যেকে একটু আঁকা হলে বলো। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার আসছি। না এল নিনো প্রবাহের মাস হচ্ছে ডিসেম্বর মাস। না আমার দক্ষিণ আমেরিকা, এটা আমার দক্ষিণ আমেরিকা, এটা আমার দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকায় কি হচ্ছে না পশ্চিমের দিকে, পশ্চিম দিক কোনটা? এই দিকটা তোমার পশ্চিম দিক, আর এটা তোমার পূর্ব উপকূল পড়ছে। তাহলে আমাদের দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল মানে আমার এই উপকূলটা, এই উপকূলটা কি পড়ছে না এটা পেরু আর
ইকুয়েডর উপকূল, পেরু আর ইকুয়েডর উপকূল, না এই উপকূলে একটা উত্তরমুখী শীতল স্রোত প্রবাহিত হওয়ার কথা। উত্তর দিকে একটা কি যাওয়ার কথা, না একটা শীতল স্রোত যাওয়ার কথা। কিন্তু তার পরিবর্তে কি হলো, না দক্ষিণমুখী একটা উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হলো। দক্ষিণমুখী এই যে স্রোত, সেই স্রোতের প্রভাবে কি হচ্ছে, না এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় কি, না উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, একেই বলা হয় এল নিনো। স্যার বোঝাতে পারলাম? ঠিক আছে। তো এই যে উষ্ণ স্রোতটা প্রবাহিত হলো, এর প্রভাবে কি হয় আমাদের? ঠিক আছে, এর প্রভাবে অস্ট্রেলিয়া, এই জায়গাটায় ঠিক অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত, এগুলোতে খরা হয়। এগুলোতে খরা হয়, উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, তার জন্য এই অঞ্চলে খরা হবে। এবার এল নিনোর বিপরীত অবস্থা লা নিনাতে আসছি আমি। ঠিক আছে, এবার আসছি লা নিনা। এও একটা স্প্যানিশ শব্দ যার অর্থ যিশু কন্যা বা শিশু কন্যা, যা হিসেবে ধরতে পারে। না, একটু আর এর ক্ষেত্রেও একটা ম্যাপ এঁকে নিই, হ্যাঁ। দক্ষিণ আমেরিকা কোনটা? এটা আমার দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। এই সময় কি হচ্ছে, না আমাদের একটা উচ্চচাপ বলয়ের সৃষ্টি হচ্ছে। এই অঞ্চল জুড়ে কি হচ্ছে, না একটা উচ্চচাপ, এই অঞ্চল জুড়ে একটা উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। এই উচ্চচাপ বলয় তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, না একটা শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে। একটা শীতল সমুদ্র স্রোত এভাবে প্রবাহিত হতে শুরু করলো এই অঞ্চল থেকে। ঠিক আছে, এই অঞ্চলটা শীতল এল নিনোর সময় কি হয়েছিল, উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়েছিল। কিন্তু এই সময় কি হলো, একটা শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, যার জন্য তাপমাত্রা, ওই অঞ্চলের সমুদ্র জলের তাপমাত্রা কমে যাচ্ছে। প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাচ্ছে তোমার তাপমাত্রা ওই অঞ্চলে। তার ফলে কি হচ্ছে, এই যে পেরু আর ইকুয়েডর উপকূল, এই অঞ্চলটা তো আমার কি, এই অঞ্চলটা আমার পেরু আর ইকুয়েডর উপকূল। তো এই পেরু ইকুয়েডর উপকূলে শুষ্ক অবস্থা সৃষ্টি হচ্ছে। এল নিনোর সময় কি হয়েছিল, পেরু ইকুয়েডর উপকূলে বৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে এই জায়গাগুলোতে খরা হয়ে গেছিল। কিন্তু আমাদের লা নিনার ক্ষেত্রে যেহেতু এই অঞ্চলে শীতল আবহাওয়ার সৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে হচ্ছে কি হচ্ছে, না আমাদের শুষ্ক আবহাওয়া সৃষ্টি হচ্ছে। কিন্তু ভারতীয় যে উপমহাদেশ, এই দিক থেকে তো আমার শীতল স্রোতটা আসছে। তো এই অঞ্চলগুলোতে কি হচ্ছে, না বর্ষা হচ্ছে, ভারী বর্ষার সূচনা হচ্ছে। তাহলে এইরকম সিচুয়েশনকে বলবো আমরা লা লিনা বলে অভিহিত করবো। ক্লিয়ার করাতে পারলাম? না লা লিনার প্রভাবে ভারতে প্রবল বর্ষণ হয়। ভারতে প্রবল বর্ষণ হয় এই লা লিনার প্রভাবে। এই লা লিনার প্রভাবে আর কি হয় বলতো, না পরীক্ষায় কোশ্চেন দেয়, বুঝলে। লা লিনার প্রভাবে প্লাঙ্কটনের পরিমাণ বৃদ্ধি পায়। প্লাঙ্কটন এর পরিমাণ বৃদ্ধি পায় এই লা লিনার প্রভাবে। এই প্লাঙ্কটন কি, এটা হচ্ছে স্যার মাছেদের খাওয়ার। এই প্লাঙ্কটন হচ্ছে মাছেদের খাওয়ার। ঠিক আছে, যার জন্য মাছের উৎপাদন বৃদ্ধি হয়। না যে বছর লা লিনা হবে সে বছর ভারতে বন্যা হবে, এবং
ওই উপকূল অঞ্চলে প্রশান্ত মহাসাগরের ওই যে উপকূল, ওই উপকূলীয় অঞ্চলে কিন্তু মাছেদের পরিমাণ বৃদ্ধি পাবে। এতটা বোঝা গেল স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার আসছি লাল জোয়ার। এটা তোমাদের নতুন টপিক না? হুম। অনেক জিনিস আছে যেগুলো দেখো, কিছুটা জিনিস হচ্ছে পুরোনো, আমরা স্কুল লেভেলে পড়াশোনা করে এসেছি, এগুলো আমরা বলে ফেলতে পারবো কম বেশি। কিন্তু কিছু কিছু জিনিস দেখেছি এখন নতুন ঢুকেছে, তো সেগুলো আমাকেও করতে হবে। লাল জোয়ার এটি সৃষ্টি হয় যার জন্য, সেটা হচ্ছে লাল ডাইনো ফ্ল্যাজেলস এর জন্য এই লাল জোয়ারের সৃষ্টি হয়, ঠিক আছে? এর জন্য দায়ী, লাল জোয়ারের জন্য দায়ী, ঠিক আছে? না, এটা এত পরিমাণ সমুদ্রে বেড়ে যায় যার জন্য এই যে সমুদ্রটা দেখো এরকম পুরো লাল রঙের দেখাচ্ছে, ঠিক আছে? এটা একটা কিনা টক্সিন জাতীয়, ঠিক আছে, যা কি না মাছেদের মেরে ফেলে, মাছেদের মেরে ফেলে। এবং আমাদের বিভিন্ন এই মাছ যদি আমরা খাই, আমরা বিভিন্ন রোগের শিকার হই। এর কারণ কি? হঠাৎ কেন লাল জোয়ারের সৃষ্টি হবে? না, উষ্ণ সমুদ্রপৃষ্ঠ কি হবে? না, উষ্ণ সমুদ্র হবে, উষ্ণ সমুদ্র হবে, উষ্ণ সমুদ্র হবে এবং লবণ, কম লবণতাযুক্ত, এবং কম লবণতা, কম লবণতাযুক্ত কিন্তু পুষ্টি উপাদান বেশি থাকবে। কিন্তু পুষ্টি উপাদান, পুষ্টি উপাদান জলে যদি বেশি থাকে, এবং সমুদ্র হবে শান্ত সমুদ্র। কি কি ক্রাইটেরিয়া গুলো এক এক করে পড়ে নেও। শান্ত সমুদ্র, শান্ত সমুদ্র হবে, এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এই ক্রাইটেরিয়া গুলো যদি মিলে যায়, সেক্ষেত্রে তোমার কি হবে না লাল জোয়ারের সৃষ্টি হয়। লাল জোয়ার একটা বিষাক্ত অণুজীব, ঠিক আছে? এই অণুজীবটি লাল তরঙ্গের বৈজ্ঞানিক নামটা বলে দিই এবার এখানে। লাল তরঙ্গের বৈজ্ঞানিক নাম কারেনিয়া ব্রেভিস, কারেনিয়া ব্রেভিস। তাহলে লাল জোয়ার সৃষ্টির জন্য দায়ী কে গো? পরীক্ষায় যদি কোশ্চেন দেয়, বলো। হ্যাঁ, এই হচ্ছে লাল জোয়ার সৃষ্টির জন্য দায়ী, ঠিক আছে? তো এছাড়া এখানে কি না এছাড়া এখানে নিউরোটক্সিন, নিউরোটক্সিন বেভেট লিখেই দিই আমি, ঠিক আছে? এছাড়া এর সঙ্গে থাকছে কি? নিউরোটক্সিন, ব্রেভেট টক্সিন, এবং ডেমোইক অ্যাসিড, ডেমোইক অ্যাসিড। আর এছাড়া কি না ডাইনোফ্ল্যাজেলস, এগুলো কি আমাদের লাল জোয়ারের জন্য দায়ী। এর ক্ষতিকর প্রভাব কি পড়ে? এর ক্ষতিকর প্রভাব আমাদের উপর কি পড়ে? না আমাদের উপর কি না, আমরা যদি মাছ খাই সমুদ্রে, সেক্ষেত্রে কি শ্বাসকষ্ট, গলা ব্যথা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, ত্বকে জ্বালা, ত্বকে জ্বালা, ডায়রিয়া, বমি ভাব প্রভৃতি শিকার হই আমরা, ঠিক আছে? এই ছিল আমাদের যেটা লাল জোয়ার, ঠিক আছে? তো এরপরে আসবো অ্যালগাল ব্লুম। এরপরে আসবো স্যার অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুমটা কি? না, জলে পুষ্টিমৌলের পরিমাণ বৃদ্ধি, জলে পুষ্টিমৌলের পরিমাণ বৃদ্ধি। জলে যদি পুষ্টিমৌলের পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে জলের মধ্যে একটা কি দেখা যাবে? অসামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা দেখা যাবে।
তো অসামঞ্জস্যতা যদি দেখা যায় জলে, তাহলে কার পরিমাণ বাড়ছে? সবুজ দেখানোর কারণটা কি? বাংলা কথা আমার, শৈবালের পরিমাণ বাড়ছে। শৈবালের পরিমাণ বাড়ছে। তো যার জন্যই এই যে জলে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন, অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন আর ফসফরাস, জলে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস, এদের পরিমাণ যদি বাড়ে, তার ফলে জলে অসামঞ্জস্যতা তৈরি হয়। এই অসামঞ্জস্যতার ফলে কি হচ্ছে? কার পরিমাণ বাড়ছে? শৈবালের পরিমাণ বাড়ছে। শৈবালের পরিমাণ বাড়ার যেই ঘটনাটা, একেই বলা হয় অ্যালগাল ব্লুম। ক্লিয়ার করাতে পারলাম? এবার আসছি অয়েল স্পিল। অয়েল স্পিল অয়েল স্পিলটা কি? না, একটা জাহাজ দূষণ। অর্থাৎ ধরো সমুদ্রে গিয়ে, সমুদ্রে একটা তৈলবাহী জাহাজ যাচ্ছে, ঠিক আছে, জাহাজ যাচ্ছে সমুদ্র দিয়ে। তো সেক্ষেত্রে হঠাৎ করে কি হলো, না জাহাজটা কোনো কারণে লিকেজ করে গেল। তো লিকেজ করে যাওয়ার ফলে ওই অঞ্চলের তেল তো ছড়িয়ে পড়বে গো, জলের উপর ওই অঞ্চলে তেল ছড়িয়ে পড়বে। তো এই তেল, এই যে জাহাজ লিকেজ করে তেল ছড়িয়ে যাওয়ার ঘটনাটা, একেই বলা হয় অয়েল স্পিল বলে অভিহিত করব। এই অয়েল স্পিলের ফলে আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হয় সামুদ্রিক মাছ। বেশি ক্ষতিগ্রস্ত হয় সামুদ্রিক মাছ। আবার এই সামুদ্রিক মাছকে যদি আমরা খাই, সেটা হচ্ছে মানুষের ক্ষতি। মানুষের ক্ষতি। আবার শুধু যে সামুদ্রিক মাছের ক্ষতি হচ্ছে না, সমুদ্রে বসবাসকারী, সমুদ্রে বসবাসকারী সমস্ত জীব ধ্বংস হচ্ছে, ধ্বংস হচ্ছে। বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে সর্বোপরি আমাদের, কি না, বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে এই অয়েল স্পিলের ফলে। ক্লিয়ার হলো? অনেক সময় দিয়ে দেয় অয়েল স্পিল কি, না এটা একটা মনুষ্য ঘটনা। এটা কিন্তু একটা মনুষ্য সৃষ্ট ঘটনা, ঠিক আছে, এটা একটা মনুষ্য সৃষ্ট ঘটনা। এবার আসি ওশিয়ান মাইনিং। ওশিয়ান মাইনিংটা কি? না গভীর সমুদ্র, হ্যাঁ, গভীর সমুদ্র। এই জায়গায় আমি মাইনিং করব, গভীর সমুদ্রে আমি মাইনিং করব, কি করব? তামা নেব, সোনা নেব, তেল উত্তোলন করব। তো তার জন্য ওই জায়গাটা তো মাইনিং করে ফেলছি, মাইনিং করে ফেলার পর ওই এই সকল জায়গাগুলোতে না কি জমা হয়, না সালফেট জমা হয়। ওই জায়গাগুলোতে সালফেট জমা হয়। এই সালফেট জমা হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, না এই অঞ্চলের বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রের ক্ষতি হয়, এই অঞ্চলের বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। এটা হচ্ছে ওশিয়ান মাইনিং। ক্লিয়ার হলো? পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় এই এই মাইনিং এর ফলে কোন যৌগ বেশি, সব থেকে বেশি জমা হয়? সেটা হচ্ছে তোমার সালফেট ঘটিত যৌগ সব থেকে বেশি পরিমাণ জমা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আসছি বায়ো রেমিডিয়েশন। এ পার্টটাও নতুন। বায়ো রেমিডিয়েশনটা কি? না বায়ো রেমিডিয়েশন হলো অণুজীব, সবুজ উদ্ভিদ, অণুজীব, সবুজ উদ্ভিদ প্রভৃতিতে কি প্রয়োগ করা হয় গো? প্রভৃতিতে এনজাইম প্রয়োগ করা হয়, প্রভৃতিতে এনজাইম প্রয়োগ করা হয়, প্রভৃতিতে এনজাইম প্রয়োগ করা হয়। এই এনজাইম গুলো কেন প্রয়োগ করা হয় সবুজ উদ্ভিদে? যাতে দূষক, সবুজ উদ্ভিদ বলছি এগুলো, প্রকৃতিতে আমাকে এনজাইম কেন প্রয়োগ করা হয়? যাতে দূষকের পরিমাণ কমানোর জন্য, দূষকের পরিমাণ কমানোর জন্য এনজাইম প্রয়োগ করা হয়।
যার ফলে কি না, আমি একটা কথা বললাম, ধরো আমাদের চাষের জমিতে প্রচুর পরিমাণে পোকা হয়েছে, আমরা কি দেবো? কীটনাশক দেবো। তেমনই ভাবে ধরো মাটিতে প্রচুর পরিমাণে ছত্রাক জাতীয় উপাদানের পরিমাণ বেড়েছে বা অণুজীব এত পরিমাণে বেড়েছে যে এগুলোকে নির্মূল করতে হবে। তো এই যে নির্মূল করার যে প্রক্রিয়াটা, জৈব উপাদানগুলো, সেটাই হচ্ছে বায়ো রেমিডিয়েশন নামে পরিচিত। ক্লিয়ার করাতে পারলাম ভাই? ওকে। তো এই বায়ো রেমিডিয়েশন মাটির ভৌত, রাসায়নিক প্রভৃতি শর্ত সাপেক্ষে আমরা করে থাকি। অনেক ক্ষেত্রে জীবাণু ধ্বংসের ক্ষেত্রে করে থাকি। ঠিক আছে? তো বায়ো রেমিডিয়েশন আমরা দুই ভাবে করে থাকি। একটা কি না, একটা হবে স্যার ইন সিটু, আর একটা এক্স সিটু বায়ো রেমিডিয়েশন। ইন সিটু বায়ো রেমিডিয়েশনটা কি না, তার নিজস্ব পরিবেশে যে মাইক্রো ব্যাকটেরিয়াল গুলো ছিল সেগুলোকে তার নিজস্ব পরিবেশে আমি কি করছি, পরিমাণ কমানো বা ধ্বংস করছি, যেটা হচ্ছে ইন সিটু। এক্স সিটু, আমি তার নিজস্ব পরিবেশ থেকে দূরে, ধরো কোনো জায়গায় আমি কম্পোস্ট সার তৈরি করছি, সেই জায়গায় অধিক পরিমাণে ছত্রাক বেড়ে গেছে, কিন্তু যতটা পরিমাণ হওয়ার তার থেকে বেশি পরিমাণ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি কমানোর জন্য তার আমার নিজস্ব পরিবেশের বাইরে তাকে গিয়ে আমি কাজ করছি, সেটাকে বলবো এক্স টু বায়ো রেমিডিয়েশন বলে অভিহিত করব। ঠিক আছে? তো এই যে বায়ো রেমিডিয়েশনের এর সুবিধা কি? এই বায়ো রেমিডিয়েশনের খরচ কম। এই বায়ো রেমিডিয়েশনের ক্ষেত্রে খরচ কম। এক্ষেত্রে পরিবেশে যে দূষকগুলো থাকে না, এই দূষকগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় দূষকগুলো স্থানান্তর করা যায়। দূষকগুলো অসুবিধা কি তাহলে? এই বায়ো রেমিডিয়েশনের ক্ষেত্রে অসুবিধা না, এখানে দূষকের পরিমাণ আমাদের সীমাবদ্ধ। ঠিক আছে? একে ব্যাপক পরিমাণের ব্যবহার না বাড়ালে আমাদের যে পরিবেশে যে জৈব দূষকগুলো আছে, ধরো ইনস্টিটিউট বা এক্সটিটিউট যে কোনো জায়গায় ধরো আছে, সেগুলোর পরিমাণ আমি কিন্তু কমাতে পারবো না। বায়ো রেমিডিয়েশনের জন্য প্রয়োজনীয় পিএইচ, বায়ো রেমিডিয়েশনের জন্য পিএইচ ভ্যালু 6 থেকে 8। ঠিক আছে? 6 থেকে 8 পর্যন্ত হয়ে থাকে। এবং উষ্ণতা কত লাগে? উষ্ণতা লাগে 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমার বায়ো রেমিডিয়েশনের জন্য উষ্ণতা লাগছে। এই যে বায়ো রেমিডিয়েশন পদ্ধতিটি, এই পদ্ধতিটি আবিষ্কার করেন কে? জর্জ এম রবিনসন। পরে পেজে আসছিলাম। জর্জ এম রবিনসন বায়ো রেমিডিয়েশন পদ্ধতি আবিষ্কার করেন। হ্যাঁ, বায়ো রেমিডিয়েশন পদ্ধতি জর্জ এম রবিনসন আবিষ্কার করেন। কত সালে আবিষ্কার করেন পদ্ধতিটি? 1950 সালে। 1950 সালে আবিষ্কার করেন। ঠিক আছে? এখান থেকে আরেকটা কোশ্চেন পড়ে যে এই বায়ো রেমিডিয়েশন পদ্ধতি অয়েল স্পিল করা হয়। হ্যাঁ, যে জিনিসটা আমি ভুলে গেছি, ধরো এই যে সমুদ্র জলে তেল ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রেও কিন্তু বায়ো রেমিডিয়েশন পদ্ধতির ইউজ করা হয়। সেক্ষেত্রে অয়েল স্পিলের ক্ষেত্রে বায়ো রেমিডিয়েশন ইউজ করা হয়, স্যার সালটা একটু লিখে নিও। 1980। 1980 সালে অয়েল স্পিলের ক্ষেত্রে বায়ো রেমিডিয়েশন এটা কিন্তু করা হয়ে থাকে। স্যার ক্লিয়ার করা হলো এতটা? ঠিক আছে। আরেকবার দেবরূপা, আরে সমুদ্র জলে খনিজ তৈল ছড়িয়ে পড়েছে, তাকে আমি কিভাবে সমুদ্র জলটাকে রক্ষা করব? তার জন্য আমি বায়ো রেমিডিয়েশন পদ্ধতির ব্যবহার করব। সেই পদ্ধতিটা 1980 সালে প্রথম ব্যবহার করা হয়েছে, এটাই বলেছি। ঠিক আছে? কিছু কোশ্চেন করি। ঠিক আছে? যে যেরকম পারবে অ্যান্সার দেবে। এখানে আবার অন্য চ্যাপ্টারে কিছু কোশ্চেন ঢুকেছে। ঠিক আছে? কিছু ব্যাপার না, অ্যান্সার দাও, যদি পারো অ্যান্সার দেবে, না পারলে আমি আছি।
বায়ুর বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ বলছে থার্মোমিটার, অপশন বি বলছে ব্যারোমিটার, অপশন সি বলছে অ্যানিমোমিটার, অপশন ডি বলছে হাইগ্রোমিটার। হ্যাঁ, ব্যারোমিটারের সাহায্যে আমার বায়ুর চাপ পরিমাপ করা হয়। তাহলে হ্যাঁ, দাঁড়াও আমাকে বলতে দাও। অ্যানিমোমিটারের সাহায্যে কি করা হয়? অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতি। হাইগ্রোমিটার। আর্দ্রতা। ব্যাস। আচ্ছা। সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে, এই কয়েকটা কোশ্চেন করে নিয়ে তারপর, একে বলা হয় সমষ্ণ রেখা, অপশন বি বলছে সমচাপ রেখা, অপশন সি বলছে সমোন্নতি রেখা, অপশন ডি বলছে সমবর্ষণ রেখা। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হবে প্রত্যেকের কথা মতো এটা সমচাপ রেখা। সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ কত? অপশন এ বলছে 1014 মিলিবার, অপশন বি বলছে 1016.15 মিলিবার, অপশন সি বলছে 1013.25 মিলিবার, অপশন ডি বলছে 979। অপশন না, 1013.25। 1013.25 মিলি। আচ্ছা, এবার আসছে, এই মাইক অফ করো। যখন আনসারের সময় মাইক অন করো না। আইটিসিজেড দেখা যায়, অপশন এ বলছে নিরক্ষীয় অঞ্চলে, অপশন বি বলছে উষ্ণ অঞ্চলে, অপশন সি বলছে নাতিশীতোষ্ণ অঞ্চলে, অপশন ডি বলছে কোনোটাই নয়। নিরক্ষীয় অঞ্চল। ডক্টরস উইন্ড বলা হয়, অপশন এ বলছে সিরোক্কো, অপশন বি বলছে হারমাট্টান, অপশন সি বলছে চিনুক, অপশন ডি বলছে কোনোটাই নয়। ডক্টরস উইন্ড বলা হয় হারমাট্টানকে। আচ্ছা, এই অ্যান্সারটা দাও দেখি। যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, অপশন এ বলছে অ্যানিমোমিটার, অপশন বি বলছে হাইগ্রোমিটার, অপশন সি বলছে ব্যারোমিটার, অপশন ডি বলছে সাইক্লোমিটার। এটা হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। 10 মিনিট। 10 মিনিট লাগে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো হবে এটা, হ্যাঁ, টর্নেডো কি নামে পরিচিত? অপশন এ বলছে সাইক্লোন, অপশন বি বলছে টুইস্টার, অপশন সি বলছে টাইফুন, অপশন ডি বলছে হ্যারিকেন। কেউ যদি বলতে পারো বলো, না হলে বলে দিই। না, সাইক্লোন তো আমাদের ক্রান্তীয় অঞ্চলে, আর এটা টুইস্টার হবে। টুইস্ট টুইস্টার হবে। ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? অপশন এ বলছে হ্যারিকেন, অপশন বি বলছে টর্নেডো, অপশন সি বলছে টাইফুন, অপশন ডি বলছে টুইস্টার। টাইফুন। হ্যাঁ, এটা সি হবে, টাইফুন নামে পরিচিত ক্যারিবিয়ান সাগর। এটা অন্য কোশ্চেন মাঝে ঢুকে গেছে, বুঝলে? ঠিক আছে, তবু ঢুকে গেছে, এখন করিয়ে দিই, চাপ কি আছে। গ্রিন হাউস গ্যাস কোনটি? অপশন এ বলছে নাইট্রোজেন, অপশন বি বলছে অক্সিজেন, অপশন সি বলছে মিথেন, অপশন ডি বলছে আর্গন। হ্যাঁ। না। উম, আচ্ছা, এক্ষেত্রে অপশন সি হবে, গ্রিন হাউস গ্যাস। না, এক্ষেত্রে নাইট্রোজেন আর অক্সিজেনকে গ্রিন হাউস গ্যাস হিসেবে ধরা হবে না। ঠিক আছে। আচ্ছা, সিএফসি এর বাণিজ্যিক নাম, অপশন এ বলছে রেয়ন, এটা অপশন বি বলছে ফ্রেয়ন, অপশন সি বলছে ক্যালসাইড, অপশন ডি বলছে ক্লোরাইড। এটা হবে অপশন বি, ফ্রেয়ন হবে, ঠিক আছে। আচ্ছা, নিম্নের কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাজ করছে? অপশন এ অপশন এ বলছে ইউএনও, অপশন বি বলছে ইউএনসিটি, অপশন বি বলছে ইউনেস্কো, অপশন ডি বলছে ইউএনএফসিসি। এটা কিন্তু ইউএনএফসিসি। ইউএনএফসিসি, নেশনস ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এটা গ্রিন হাউস গ্যাসের সঙ্গে যুক্ত। তাহলে পরে এটা তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও।
এটা আমার খেয়াল পড়ছে না। আর ইউনেস্কো এরা কি করে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোকে তকমা দেয় তো। হুম। ওজোন গ্যাস সম্বন্ধীয় গ্রিক শব্দ ওজো কথাটির অর্থ অপশন এ বলছে বর্ণ, অপশন বি বলছে মেঘ, অপশন সি বলছে গন্ধ, অপশন ডি বলছে বায়ু। এখানে গন্ধ হবে। প্যালিও ক্লাইমেট বা প্রত্ন জলবায়ু কি? অপশন এ বলছে অতীত জলবায়ু, অপশন বি বলছে বর্তমান জলবায়ু, অপশন সি বলছে ভবিষ্যৎ জলবায়ু, অপশন ডি বলছে জলবায়ু। হ্যাঁ, প্রাচীনকালের জলবায়ু। সেটা প্যালিওজয়িক যুগ ছিল না, তো সেই সময়কার জলবায়ুটা প্যালিও ক্লাইমেট নামে পরিচিত। আচ্ছা, এটা ছেড়ে গেছি সম্ভবত, আমি বলে দেবো তবু না পারলে। ওজোন স্তরের ক্ষতি হয় কোন ঋতুতে বেশি? অপশন এ বলছে গ্রীষ্ম, অপশন বি বলছে বর্ষা, অপশন সি বলছে শীত, অপশন ডি বলছে বসন্ত। তো এখানে সঠিক অ্যান্সার আমার বসন্ত ঋতুতে, ঠিক আছে। বায়ুমণ্ডলে মিথেনের অন্যতম উৎস হলো, অপশন এ বলছে কার্বন ডাই অক্সাইড, অপশন বি বলছে কয়লা গুঁড়ো, অপশন সি বলছে জৈব আবর্জনা, অপশন ডি বলছে রেফ্রিজারেন্ট। মিথেন গ্যাস, এটা অপশন সি জৈব আবর্জনা। ক্লোরিন দূষণের ফলে বায়ুমণ্ডলে যে পরিবর্তন ঘটে, অপশন এ বলছে বিশ্ব উষ্ণায়ন, অপশন বি বলছে ওজোন স্তর ক্ষয়, অপশন সি বলছে জলবায়ু পরিবর্তন, অপশন ডি বলছে শিলাবৃষ্টি। অপশন অপশন বি হবে সঠিক অ্যান্সার। আর কয়েকটা করে। হুম। ক্লোরো মানেটা কি? ক্লোরিন তো আছে। এলনিন। আচ্ছা, এবার আসছি এল নিনো কথার অর্থ। অপশন এ বলছে জীবন্ত বালক, অপশন বি বলছে জীবন্ত শিশু খ্রিস্ট, অপশন সি বলছে শান্ত বালিকা, অপশন ডি বলছে সবকটি সঠিক। এক্ষেত্রে শিশু খ্রিস্ট। এল নিনো কথার অর্থ শিশু খ্রিস্ট। এল নিনো কোন মাসে হয়ে থাকে? অপশন এ বলছে অক্টোবর মাসে, অপশন বি বলছে নভেম্বর, অপশন সি বলছে ডিসেম্বর, অপশন ডি বলছে ডিসেম্বর। তো এক্ষেত্রে আমি সঠিক অ্যান্সার নেবো ডিসেম্বর মাসে। কোনটির প্রভাবে সমুদ্রের প্লাঙ্কটনের পরিমাণ বৃদ্ধি পায়? অপশন এ বলছে এল নিনো, অপশন বি বলছে লা লিনা, অপশন সি বলছে এ অ্যান্ড বি বোথ, অপশন ডি বলছে কোনোটাই। এটা অপশন লা লিনা হবে। লা লিনা, একটু ভেবে অ্যান্সার দাও, লা লিনা। লাল জোয়ারের সৃষ্টি হয় ফলে লাল ডাইনোফ্ল্যাজেলস, অপশন বি বলছে সিউডোমোনাস, অপশন সি বলছে অরুজেনেসা মাইক্রোপ্লাজমা, অপশন ডি বলছে গার্ডিনেরেসা মেলগিরিস। এটা কি? অপশন এ। অ্যালগাল ব্লুমের ফলে জলে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, অক্সিজেনের পরিমাণ বাড়ে, আর অক্সিজেনের পরিমাণ বাড়ে। পাঁচের দাগে কি হবে? এক্ষেত্রে অক্সিজেন হবে। অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে। এক্ষেত্রে অপশনটা একটু কমপ্লিকেটেড টাইপের দিয়েছে, ঠিক আছে, যাই হোক এটা অপশন সি ধরো, নাইট্রোজেন এর পরিমাণ বাড়ছে। আর এখানে অপশন সেভাবে সেট করা নাই, সেটা ভাবো, অপশন সেভাবে সেট করা নাই না। অয়েল স্পিল একটি মনুষ্যসৃষ্ট ঘটনা, প্রাকৃতিক ঘটনা, অপশন সি বলছে এ অ্যান্ড বি বোথ, অপশন ডি বলছে মনুষ্যসৃষ্ট ঘটনা। সাতের দাগে ওসিয়ান অয়েল মাইনিং হয়েছে। ওসিয়ান মাইনিং এর ফলে সমুদ্রের নিচে যে উপাদান জমা হয়, অপশন এ বলছে ফসফরাস, অপশন ডি বলছে সোডিয়াম, অপশন সি বলছে সালফেট, অপশন ডি সালফেট। সালফেট জাতীয় উপাদানের পরিমাণ। বলো ক্লাস কেমন লাগলো? ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এইটুকুই রাখলাম। ভালো খারাপ যেটুকু লাগলো স্যারকে রিভিউ দিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সকলকে, হ্যাঁ।